প্রিয় শিক্ষার্থী, এসএসসি কেমিস্ট্রি এক্সপ্রেস রসায়নের এই কোর্সে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আমাদের এই কোর্সে ক্লাস থাকবে দ্বিতীয় অধ্যায়ের উপর পদার্থের যে অবস্থা, এই অধ্যায়টার উপরে প্রথম অংশের ক্লাসটা হবে এবং পার্ট 2 তে আমরা এর যে প্রায়োগিক দিকগুলো এবং টাইপ ভিত্তিক যে ম্যাথগুলো রয়েছে বা তোমাদের সৃজনশীল সিকিউ কিভাবে আসে ওগুলো নিয়ে আলোচনা করব। আজকের আলোচনাটা থাকবে বেসিকের উপরে, মানে তোমাদের যেই টপিকগুলো রয়েছে ওগুলো নিয়েই মোটামুটি আলোচনা করব। আচ্ছা, তার আগে আমরা দেখে নেই যে তোমাদের মেইন বইতে কি কি আছে এই চ্যাপ্টারটায়। দেখো, তোমাদের মেইন বইতে প্রথমে রয়েছে পদার্থ ও পদার্থের অবস্থা, যে পদার্থ কি জিনিস এবং পদার্থর কি কি অবস্থা থাকে। আমরা জানি যে বস্তু যে ভর দখল করে এবং যে জায়গা দখল করে, যার ভর আছে সেটাই হচ্ছে পদার্থ। পদার্থ কয়টা অবস্থান থাকে? তিনটা: কঠিন, তরল, গ্যাসীয়। এসব জিনিসগুলো দেওয়া আছে। এর যে আন্তঃকণা আকর্ষণ বল, এগুলো নিয়ে আলোচনা করা হবে। এবং যে কণার গতিতত্ত্ব, যে কণাগুলো দিয়ে আসলে পদার্থ গঠিত। পদার্থ আসলে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র, সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত হয়। এই কণাগুলো যেই গতিবিধি রয়েছে এগুলো নিয়ে আমাদের কণার গতিতত্ত্ব এই টপিকটা রয়েছে। এগুলো আমরা স্লাইডে আলোচনা করব। এই যে কোন বস্তুটা, মানে কোন কঠিন, তরল, গ্যাসীয়, কোনটার গতি বেশি, তাপ দিলে কোনটার কাঁপাকাঁপি বেশি হচ্ছে, এইসব জিনিস নিয়ে আসলে পড়ানো হবে। এবং পরের যেই টপিকটা রয়েছে সেটা হচ্ছে ব্যাপন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা দিয়ে অবশ্যই যদি প্রশ্ন করে অবশ্যই এখান থেকে এটা সিকিউ ধরে। তাহলে আমরা এটা একটু ভালোভাবে পড়ার চেষ্টা করব ব্যাপনটা। এরপরে রয়েছে নিঃসরণ রয়েছে, ব্যাপন রয়েছে, ব্যাপনের কিছু পরীক্ষা নিরীক্ষা দেওয়া আছে। নিঃসরণটা রয়েছে, নিঃসরণটা দিয়ে তোমাদের ব্যাপনের মতোই একটা প্রক্রিয়া। এটা ব্যাপন এবং নিঃসরণের ভিতরে পার্থক্যগুলো সাধারণত পরীক্ষা আসে। এবং পরবর্তীতে দেওয়া আছে মমের জ্বলন ও মমের 3 অবস্থা। এটা আমরা দেখবো যে মমের 3 অবস্থা কিভাবে হয় এবং গলন ও স্ফোটন এগুলো আসলে কি, এই জিনিসগুলো দেওয়া আছে, কিছু পরীক্ষা নিরীক্ষা দেওয়া আছে। এবং দেখো, সবার শেষে দেওয়া আছে তোমাদের পাতন ও উদ্ধপাতন, এই যে ডিস্টিলাইজেশন অ্যান্ড যে সাবলিমেশন, এই জিনিসগুলো দেওয়া আছে। এগুলো আমরা খুব সুন্দরভাবে দেখবো যে পাতন কি, বাষ্পীভবন কি, ঘনীভবন কি, এগুলো আমরা স্লাইডে সুন্দরভাবে দেখে নিব। তাহলে এই পর্যন্ত ছিল তোমাদের বইতে। যেহেতু আমরা তোমাদের বইটা ফোকাস করতেছি, তোমাদের বইতে যা আছে তাই পড়াবো এবং যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ওগুলি আমরা পড়াবো। যেহেতু তোমাদের পরীক্ষা খুবই কাছে চলে আসছে, এমন কিছু পড়াবো না যা তোমাদের টাইম ওয়েস্ট হবে। দেখি প্রথমে কি আছে। দেখো, আজকের আমরা কি কি শিখবো। আমরা শিখবো যে পদার্থের যে অবস্থা রয়েছে, পদার্থের 3টা যে অবস্থা ছিল, পদার্থের 3টা অবস্থা, সেই অবস্থা 3টা আমরা পড়বো, যে কঠিন, তরল, বায়বীয়, এগুলো। আরেকটা অবস্থা আছে 4টা, ওটা তোমাদের বিষয়ে এগুলো নিয়ে আলোচনা করার দরকার নেই, তোমাদের বইতে এগুলো নাইও। কণা গতিতত্ত্বের সাহায্যে পদার্থের ভৌত অবস্থান, এগুলো ব্যাখ্যা করব। এবং দেখো, ব্যাপন এবং নিঃসরণ নিয়ে ব্যাখ্যা করব, পদার্থের ভৌত অবস্থা ও তাপের মধ্যে সম্পর্ক এগুলো, এবং কঠিন পদার্থের গলন এবং উদ্ধপাতন, তরল পদার্থের স্ফুটন প্রক্রিয়া, এইসব জিনিস নিয়ে আজকে পড়ানো হবে। আচ্ছা, একটু আমরা দেখি প্রথম স্লাইডে কি আছে। দেখো, প্রথমে আমরা দেখে নিই যে পদার্থ আসলে কি, পদার্থ, পদার্থের অবস্থা। তো পদার্থ বলতে হচ্ছে যে এদের ভর থাকবে, নির্দিষ্ট একটা ভর থাকবে এবং এরা জায়গা অবশ্যই দখল করবে। যারা জায়গা দখল করতেছে, ভর অবশ্যই আছে, তারা সবাই পদার্থ। আমাদের দেখো, আমরা কিন্তু একটা পদার্থ, মানুষজন আছি, আমরা কিন্তু একটা পদার্থ। তো পদার্থের ভাষায় সবই পদার্থ। এখন দেখো, বাতাসও কিন্তু আমাদের পদার্থ হয়ে থাকে। সেটা কিভাবে আমরা দেখবো, আগে একটা করে জিনিস দেখি। এখানে দেখো পদার্থের অবস্থা। আমরা জানি পদার্থের যে 3টা অবস্থা থাকে, যে কঠিন, তরল এবং গ্যাসীয়। আরেকটা অবস্থা থাকে প্লাজমা অবস্থা, ওইটা সূর্যের যে তাপমাত্রাটা থাকে 5000 ডিগ্রি, ওই সময় এই অবস্থাটা তৈরি হয়। ওটা নিয়ে আমরা এখন আলোচনা করতেছি না। এই 3টা পদার্থের অবস্থা দেওয়া আছে তোমাদের বইতে, এই 3টাই পড়বো যাতে তোমাদের পরীক্ষায় এগুলো আসলে লিখতে পারো। আচ্ছা, এখন প্রথমত দেখি যে কঠিন পদার্থ।
এবং কঠিন পদার্থ কোনটা? কঠিন পদার্থ যেটা হচ্ছে আমাদের শক্ত হয়ে থাকে, ঠিক আছে, একদম কঠিন যে পদার্থগুলো থাকে, এটার ভিতরে যে অণুগুলো থাকে, একদম কণাগুলো থাকে, একদম একটার গায়ে একটা লেগে লেগে থাকে, মানে খুবই কাছাকাছি অবস্থা থাকে কঠিন পদার্থের অণুগুলো, হ্যাঁ, একদম কঠিন হয়ে থাকে আর কি, ওরা নিরেট। এটা হচ্ছে কঠিন পদার্থ। এই কঠিন পদার্থের কি হয়, যে কণাগুলো থাকে, এই কণাগুলো খুবই কাছাকাছি অবস্থানে থাকে, মানে একটার গায়ে একটার সাথে লেগে আছে। আমরা যদি মার্বেল গুলো যদি একসাথে লাগায় লাগায় রাখি, এরকম একটা অবস্থা তৈরি হয়। মনে করো এই কণাগুলো এভাবে রয়েছে কঠিন পদার্থের ক্ষেত্রে, হ্যাঁ। এখন দেখো এই কঠিন পদার্থে এই কণাগুলো আসলে এভাবে থাকার কারণ কি? আসলে এদের যে আন্তঃআণবিক যে আকর্ষণ বলটা রয়েছে, প্রতিটা কণারই একটার প্রতি আরেকটা যে আকর্ষণ বলটা রয়েছে, এটাকে বলা হয় আন্তঃকণা আকর্ষণ। এই আন্তঃকণা আকর্ষণ বল এই কঠিন পদার্থের ক্ষেত্রে অনেক বেশি, যার কারণে ওরা সবাই কাছাকাছি থাকতে চাচ্ছে। তো মনে করো যে এই পদার্থটা রয়েছে, এই পদার্থটা, আচ্ছা, এই পদার্থের ভিতরে রয়েছে যে বাই ব্রাদার গুলো রয়েছে, কণাগুলো আর কি পদার্থটার ভিতরে, এই বাই ব্রাদার সবাইকে নিয়ে একদম সুন্দরভাবে চাপাচাপি করে একটা ছোট একটা জায়গার ভিতর মনে করো যে আছে, হ্যাঁ। তো এই যে যে জায়গাটা ও দখল করে আছে, এটা হচ্ছে ওর আয়তন। এটা যদি আমরা 3D তে আঁকি তাহলে তোমরা বুঝতে পারবা। তাহলে এটা হচ্ছে ওর আয়তন। এই আয়তনটা জুড়ে ওর ভাই ব্রাদার সবাইকে নিয়ে একদম কাছাকাছি অবস্থানে আছে। তো কঠিন পদার্থের ক্ষেত্রে এই একটা অবস্থা তৈরি হয়। আর তরল পদার্থের ক্ষেত্রে কি হয়? তরল পদার্থের ক্ষেত্রে যে এই ভাই ব্রাদার গুলো রয়েছে, কণাগুলো, আসলে এদের ভিতরে আসলে সম্পর্কটা এত ভালো না, এই জন্য একটু দূরে দূরে থাকে। মনে করো যে এরকম একটা অবস্থা থাকে, একটু দূরে দূরে থাকে, হ্যাঁ, একটু দূরে দূরে থাকে। এখন দূরে দূরে থাকার কারণ কি? কারণ এদের ভিতরে যে টান, হ্যাঁ, মনের যে টান থাকে, ভালোবাসা থাকে, এগুলো খুবই কম। এই টানের কারণে এরা সবাই দূরে দূরে থাকতেছে, হ্যাঁ। এই কঠিন পদার্থের মতো এত ভালোবাসা নাই, এত টান নাই যে একদম সবাই কাছাকাছি থাকবে। মানে আন্তঃকণা আকর্ষণ বলের কথা বলতেছি। আন্তঃকণা আকর্ষণ বল এদের খুবই, মানে এই কঠিনের তুলনায় কম। তো কঠিনের তুলনায় কম, কঠিনের তো অনেক বেশি। এরপর হচ্ছে আমাদের তরল যে রয়েছে, তো এটা হচ্ছে তরল। যদি দূরে দূরে থাকে এই কণাগুলো, তাই এটা আমাদের তরল আকারে থাকে, হ্যাঁ, তরল আকারে থাকে। এটা যদি আমরা একটু থিওরি করি তাহলে তোমরা দেখতে পারো। তো এই একটা অবস্থা থাকে। আর গ্যাসীয় অবস্থার ক্ষেত্রে কি হচ্ছে? এদের অবস্থা খুবই বাজে, এদের ভিতর ভালোবাসা খুবই কম। দেখো গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কি হয়? এই মাথায় একজন, এই মাথায় একজন, এই মাথায় একজন, এই মাথায় একজন, মনে করো যে দূরে দূরে দৌড়াচ্ছে, যার যার মতো শেষে দৌড়াচ্ছে। কারণ কি জানো? ওদের ভিতরে যে আকর্ষণ বলগুলো রয়েছে, আকর্ষণ বলগুলো খুবই কম গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। তো এরা কি করে? এরা হচ্ছে সবসময় মানে ছোটাছুটি করতে চায়, মানে সবসময় এরা হচ্ছে বের হতে চায় আর কি, ঠিক আছে, সবসময় আর কি ওরা দূরে দূরে সরে থাকতে চায়। এজন্য এরা পাত্রের গায়ে সবসময় লেগে থাকে এবং পাত্রের গায়ে একটা প্রেসার ক্রিয়েট করে এই যে গ্যাসীয় পদার্থগুলো। তবে এটা হচ্ছে গ্যাসের যে তিনটা অবস্থা থাকে, তিনটা অবস্থার এই যে কাহিনীগুলো হয়, বললাম যে আন্তঃকণা যে আকর্ষণ বলটা থাকে, এই আন্তঃকণা আকর্ষণ বলগুলো এদের কম থাকে। গ্যাসের ক্ষেত্রে কম থাকে, তরলের ক্ষেত্রে আরেকটু কম থাকে, আরেকটু বেশি থাকে, কঠিনের ক্ষেত্রে আরেকটু বেশি থাকে। এই জন্য এগুলো আসলে কঠিন, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ রূপান্তর হয়। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাই, বা পরের স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে কি বলা আছে দেখো, যে কণার গতিতত্ত্ব। এই ক্ষেত্রে দেখো, একটু আগে যে আমি বললাম যে কঠিন পদার্থটাই কাছাকাছি রয়েছে, এই যে কণার গতিতত্ত্ব কিভাবে, যে কণার যে আমরা যে কণাগুলো রয়েছে, এরা মুভমেন্ট করে, চলাচল করতেছে, এটা একটা গতি রয়েছে। এই যে কণার যে গতিগুলো রয়েছে, এই গতিগুলোর সাহায্যে যে কণাগুলোর যে অবস্থাটা ব্যাখ্যা করা হয়, যে এটা কঠিন, তরল, গ্যাসীয় অবস্থা আর কি, এটা কি অবস্থায় আছে, এটা হচ্ছে কণার গতিতত্ত্ব। এখন দেখো, এই যে কঠিন অবস্থায় কি হয়? কণাগুলো, এই দেখো, এরা হচ্ছে মনে করো সব কণাগুলো একসাথে একটার সাথে একটা লেগে আছে, হ্যাঁ, কারণ এদের আন্তঃকণা আকর্ষণ বল অনেক বেশি। আন্তঃকণা আকর্ষণ বল অনেক বেশি কারণে এরা হচ্ছে একদম একটা জায়গায় নিরেট হয়ে আছে। এখন দেখো, এই যে কঠিন যে পদার্থটা আছে, এদেরকে যদি আমি একটু তাপ দিয়ে দিই, হ্যাঁ, মনে করো যে ভাই ব্রাদাররা মনে করো যে আছে, ঠিক আছে, সবাই একসাথে ইউনাইটেড হয়ে আছে, হ্যাঁ, একসাথে ইউনাইটেড হয়ে আছে, অনেক শক্তি দেয়, আন্তঃকণা শক্তি। এখন এদেরকে যদি তুমি একটু ইয়ে দিয়ে দাও, আগুন দিয়ে দাও, মনে করো যে একটু এদের ভিতরে একটু আগুন দিয়ে দিলাম, তখন কি হবে? ঠিক আছে, অনেকে আছে না যে সুখে থাকতে দিচ্ছে না,
একটু আগুন দিয়ে দিল, তো এই কাজটা করলো। তখন কি হয়, তুমি যদি একটু তাপ দিলা, তাপ দেওয়ার কারণে এই জায়গায় কি হবে, এই তাপ শক্তিটাই কণাগুলো শোষণ করবে। তাপ শক্তিগুলো যখন কণাগুলো শোষণ করে তখন এরা কাঁপাকাঁপি করতে শুরু করবে। যে এখানে মনে করো যে শক্তি পেয়ে কি করবে, একে ঠেলবে, একে ঠেলবে, ঠেলাঠেলি করতে 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 এরা অনেকে প্রচুর কাঁপাকাঁপি শুরু করে দিবে এখানে। তো যত বেশি তাপ দিব তত বেশি এরা শক্তি অর্জন করতে থাকবে, যত বেশি তাপ দিব তত বেশি এরা শক্তি অর্জন করতে থাকবে। শক্তি অর্জন করতে করতে কাঁপাকাঁপি করতে করতে ওরা ইউনাইটেড থাকতে পারতেছে না, কারণ মানে সবারই অনেক শক্তি। হ্যাঁ, এরপর কি হবে, ওরা এখান থেকে বের হতে চেষ্টা করবে। তো একসময় কি হবে, ওরা এই অবস্থায় তরলে পরিণত হয়ে যাবে। হ্যাঁ, বের হয়ে এই একটা অবস্থা তৈরি হয়ে যাবে যে ওদের আন্তঃকণা আকর্ষণ বলটা ওইটা রিমুভ হয়ে যাবে এখান থেকে এই তাপের কারণে। এরপর দেখো যে তরল যে অবস্থাটা রইলো, এখন এই তরল অবস্থায় যদি আমরা তাপ দিই তখন কি হবে, আর এখানেও যদি আমরা তাপ দিই, দেখো এখানেও তাপ দিলে কি হবে, যে এই জায়গাটায় অণুগুলো কিরকম ছিল, এখানে একটা মানে একটু দূরে দূরে আছে, ঠিক আছে, একটু দূরে দূরে আছে। এখন দেখো এদের ভিতরে তো একটা মোটামুটি সম্পর্ক আছে। হ্যাঁ, এখন এই যে তাপ দিচ্ছে, তাপ পায়া এরা কি আর স্থির বসে থাকতে পারবে, তাপ পায়া তো লাফালাফি শুরু করতেছে, হ্যাঁ, কাঁপাকাঁপি শুরু করতেছে। এখন এদের ভিতর যে আকর্ষণ বলটা রয়েছে, এই আকর্ষণ বল কণাগুলো একটার সাথে একটা যে আকর্ষণ বল করে একটার সাথে একটা যুক্ত ছিল। এখন এই কণাগুলো যখন এই তাপ শোষণ করতে থাকবে, এরা এরা যখন তাপ শোষণ করবে, এখান থেকে তাপ শোষণ করে এরা আরো লাফালাফি করতে থাকবে, এরা আর এখানে থাকতে চাবে না। তখন কি করবে, এরা লাফালাফি করতে করতে এই গ্যাসীয় অবস্থায় চলে আসবে। হ্যাঁ, গ্যাসীয় অবস্থা চলে আসলে এরা এখানে গ্যাসের মতো দেখো এই সর অ্যাসিডে আছে, পুরো পাত্র জুড়ে এরা সর অ্যাসিডে রয়েছে। হ্যাঁ, এই কাজটা ঘটে। তাহলে এটা হচ্ছে তোমার গ্যাস যে কণাগুলোর যে গতিতত্ত্বর মাধ্যমে আসলে এগুলো ব্যাখ্যা করা যায় কঠিন পদার্থের ভিতর কি অবস্থা থাকে। মনে করো যে এদের আন্তঃকণা আকর্ষণ বল অনেক বেশি থাকে, যার কারণে এটা বেশি একটা কাঁপাকাঁপি করতে পারে না, একসাথে থাকে। কিন্তু তুমি যদি ওকে তাপ দিয়ে দাও তখন কি করবে, ও আরো শক্তি নিয়ে কাঁপাকাঁপি করতে থাকবে এবং এক পর্যায়ে তরল হয়ে যাবে। আর তরলের ভিতর কি হয়, আন্তঃকণা আকর্ষণ বলটা একটু কম থাকে এটা চাইতে, এই জন্য আর একটু এটা চাইতে একটু কম থাকে, মানে তরলের গ্যাসের চাইতে একটু বেশি থাকে, তার মানে এরকম একটা অবস্থা তৈরি হয়। এরপর দেখো গ্যাসের ক্ষেত্রে কি হয়, গ্যাসের ক্ষেত্রে আন্তঃকণা আকর্ষণ বলগুলো আরো কম থাকে, যার কারণে এরা দূরে দূরে থাকে। আর আমি যদি কিছু তাপ দিয়ে দিই তখন এরা তাপ শোষণ করে আরো দূরে চলে যেতে চায়। এখন আমরা দেখবো ব্যাপনের কি জিনিসটা। হ্যাঁ, তা ব্যাপন হচ্ছে যে কঠিন, তরল, বায়বীয় বা গ্যাসীয় যে ইয়াগুলো আছে, যে বস্তুগুলো রয়েছে, পদার্থগুলো, এই পদার্থগুলো যে স্বতঃস্ফূর্তভাবে যে ঘন অবস্থান থেকে হালকা অবস্থানের দিকে এরা আসলে মানে ছড়িয়ে পড়বে, স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ার যে একটা টেন্ডেন্সি, এটা হচ্ছে ব্যাপন। মনে করো তুমি এখানে একটা বস্তু রাখলা সুন্দর মতো, এখন এই জায়গায় অনেকগুলো কণা রয়েছে, বস্তু রয়েছে, এগুলো কি করবে, স্বতঃস্ফূর্তভাবে নিজে নিজে, মানে এদেরকে প্রেসার ক্রিয়েট করা লাগবে না। হ্যাঁ, এটা হচ্ছে নিজে নিজে চারদিকে ছড়িয়ে পড়ে যায়, এটা হচ্ছে ব্যাপন। এখন দেখো তোমরা যে ঘরে যদি একটা কিছু মনে করো একটা উদাহরণ দেয়, যেমন ঘরে যদি একটা কাঁঠাল রাখো, ঠিক আছে, একটা কাঁঠাল রাখো, এখন এই কাঁঠালটা রাখলা, কাঁঠালটা মনে করো একটা কাঁঠাল, এই কাঁঠালটা যখন পেকে যায় তখন দেখা যায় পুরো ঘরে একটা গন্ধে মোমো করতেছে। তো এটা হচ্ছে একটা ব্যাপন প্রক্রিয়া, পুরো ঘরে গন্ধটা ছড়িয়ে পড়ে। এই ব্যাপন তিন অবস্থায় হতে পারে, আমাদের তরলের ভিতরে হতে পারে, কঠিনেরও হতে পারে, গ্যাসেরও হতে পারে, তিনটাই ব্যাপনে হতে পারে। তো সবসময় মনে রাখবা যে যেটা ঘন অবস্থা থেকে, এই যে ঘন অবস্থা থেকে, মনে করো এখানে অনেক ঘন অবস্থা আছে, এই ঘন অবস্থা থেকে ওরা আছে হালকা অবস্থায় যেতে চায়, ব্যাপনটা হচ্ছে এরকম একটা অবস্থা। তাহলে ঘন থেকে মনে রাখবা, ব্যাপন হচ্ছে ঘন থেকে হালকা হতে চায়, এটা হচ্ছে ব্যাপনের কাজ। আচ্ছা, আমরা কিছু উদাহরণ দেখি। যেমন এখানে দেখো যে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট KMnO4, এই পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এটা হচ্ছে একটা গোলাপি কালার একটা বস্তু, কেমিক্যাল। আচ্ছা, এটাকে যদি তুমি এই পানির নিচে রেখে দাও তখন এটা কি করবে, আস্তে আস্তে দেখো এখানে প্রথমে ছিল এতটুকু, হ্যাঁ এতটুকু ছিল, আর এটা হচ্ছে পানি, এটা হচ্ছে পানি, এটা হচ্ছে পানি ছিল, এগুলো পানি ভর্তি একটা টেস্ট টিউবের ভিতর। তুমি যখন পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দিলে এটা একটা কঠিন অবস্থা থাকে, তখন এটা দেখো আস্তে আস্তে ওর রংটা, যে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটটা আস্তে আস্তে পুরো টেস্ট টিউব জুড়ে ছড়াতে লাগলো, পুরো টেস্ট টিউব জুড়ে ছড়াতে লাগলো, এবং এক সময় কি হলো, পুরো টেস্ট টিউব জুড়ে ও আর কি পুরোটাই গোলাপি করে দিল। এটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া, ও নিজে নিজে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে যায়। আবার আমরা দেখি যে এই যে পানির ভিতরে, এই পানির ভিতরে আমরা কি করব, কিছু নীল যদি দেই, তোমাদের কাপড়ে নীল দাও না,
কাপড়ে নীল দাও, কাপড় সাদা কাপড়কে সুন্দর দেখানোর জন্য। তো নীল দিলে এই নীলটা প্রথমে দেখো একটা ড্রপ করে, এটা একটা পানি ছিল, পানির ভিতরে যখন একটা ড্রপ ফেললা তখন কি হয়, এটা যদি কিছুক্ষণ রেখে দাও এটা আস্তে আস্তে পুরো পাত্রে ছড়িয়ে পড়লো। এই যে পুরো পাত্রে ছড়িয়ে পড়ে এটা হচ্ছে ব্যাপন। ব্যাপনটা হচ্ছে খুবই ধীর প্রক্রিয়া, এটা একটা মন্থন প্রক্রিয়া মনে রাখবা। এবং আরেকটা জিনিস মনে রাখবা, এটা হচ্ছে ঘন থেকে হালকা মাধ্যমে যায়। আচ্ছা, এরপর আমরা দেখি ব্যাপনের আরো কিছু। আচ্ছা দেখো, আচ্ছা ব্যাপনের ক্ষেত্রে আমাদের একটা উদাহরণ এক্সাম্পল রয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমি 3 স্টার দিয়ে রাখি। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, যত সিকিউ আছে বেশিরভাগ সিকিউতে এটা দিয়ে কোশ্চেন আসে। এখন দেখো এই জায়গায় কি ঘটনাটা ঘটছে, এই জায়গায় দেখো যে HCl, এটা হচ্ছে আমাদের HCl, এই HCl আর এখানে রয়েছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই দুইটা যেই রাসায়নিক কেমিক্যাল রয়েছে বা পদার্থ রয়েছে, এগুলো কি করছে, তুলা দিয়ে ভিজাইছে। তুলা দিয়ে ভিজায় যে এই টেস্ট টিউবটা রয়েছে, এই টেস্ট টিউবটা, এটা একটা টেস্ট টিউব, এই টেস্ট টিউবটা দুইটা মাথায় দুইটা তুলা দিয়ে, দুই মাথায় তুলা দিয়ে রেখে দিছে। আর এটা স্বচ্ছ কাচের দেখা যাচ্ছে। এখন দেখো কি হবে, তো এখান থেকে আস্তে আস্তে ওরা ইয়া করতে থাকবে, মানে ব্যাপন হতে থাকবে, এবং এখান থেকে আস্তে আস্তে ব্যাপন হতে থাকবে। ব্যাপন হইতে হইতে এদিকে ছড়িয়ে পড়তে থাকবে আর কি। যেহেতু দেখো এখানে টেস্ট টিউবের তুলাটার ভিতরে যখন সিক্ত করে দিল বা ভিজিয়ে দিল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা, তখন এটা এখানে কিন্তু অনেক ঘনমাত্রা, মানে ঘন অবস্থায় রয়েছে। এটা আস্তে আস্তে এদিকে আগাতে থাকবে, আগাতে একসময় দেখো এই জায়গাতে এসে একটা সাদা ধোঁয়া তৈরি হয়। এর মাধ্যমে তোমরা বুঝতে পারলা কি, যে এখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা এই পর্যন্ত চলে আসছে ব্যাপন হতে হতে, এখান থেকে সোডিয়াম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা ব্যাপন হতে হতে এ পর্যন্ত চলে আসছে। এখন দেখো কি হইলো, এসে এই জায়গাটা দুজন এসে মিলিত হয়েছে। যে নিঃসরণ একটা বিষয় রয়েছে, ব্যাপনের যে আরেকটা সঙ্গী রয়েছিল সেটা হচ্ছে নিঃসরণ। এই নিঃসরণ হচ্ছে ব্যাপনের মতো একটা প্রক্রিয়া, কিন্তু এখানে একটু মনে রাখবা নিঃসরণের ক্ষেত্রে একটা চাপের পার্থক্য রয়েছে। হ্যাঁ, এখানে যে উচ্চ চাপটা রয়েছে, এই উচ্চ চাপ থেকে এরা নিম্ন চাপে প্রবাহিত হবে। তাহলে উচ্চ চাপের স্থান থেকে এরা কোনো গ্যাসগুলো নিম্ন চাপের যে স্থানটা রয়েছে, এই নিম্ন চাপের স্থানের দিকে সহজে বেরিয়ে যাবে। হ্যাঁ, আমরা দেখো যে মশার যে স্প্রে করি না, দেখো মশার যে স্প্রে করে যে মশা টশা মেরে ফেলতেছো, যে স্প্রেটা করো, যে একটা চাপ দাও, তখন দেখো খুব ছোট একটা ছিদ্র দিয়ে, দেখো এই যে খুব ছোট একটা ছিদ্র দিয়ে কিন্তু এটা বের হচ্ছে, স্প্রেটা বের হচ্ছে। এই যে বের হচ্ছে, এই যে ছোট ছিদ্র দিয়ে বের হচ্ছে, এটা হচ্ছে নিঃসরণ। নিঃসরণটা হয় তখনই, দেখো এই যে বোতলটা রয়েছে, বোতলটা ছোট হলে এটার ভিতরে কিন্তু এই যে গ্যাসগুলো রয়েছে, অ্যারোসলগুলো রয়েছে, এগুলো খুব অনেক প্রেসারে এটার ভিতর রাখা হয়। প্রেসারে রাখতে এটা তরল আকারে করে রাখা হয়, এবং যখন এটা বের হয় তখন এটা খুব দ্রুত ছোট একটা ছিদ্রপথ দিয়ে দ্রুত বের হয়ে যায়। এই প্রক্রিয়াটা হচ্ছে নিঃসরণ। তো নিঃসরণের ক্ষেত্রে মনে রাখবা যে এটা হচ্ছে সরু ছিদ্রপথ দিয়ে সজোরে বেরিয়ে যাবে এবং হচ্ছে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপে যাবে। এখন দেখো এই যে ব্যাপন এবং নিঃসরণের ভিতরে একটা পার্থক্য তোমরা করবা, যে ব্যাপনের ক্ষেত্রে চাপের কিন্তু এত দরকার নাই, চাপ না থাকলেও সমস্যা নেই, মানে খুবই সামান্য প্রভাব ফেলে আর কি ব্যাপনের ক্ষেত্রে চাপের। কিন্তু নিঃসরণের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখে এই চাপ। হ্যাঁ, তাহলে নিঃসরণের ক্ষেত্রে আর ব্যাপনের ক্ষেত্রে পার্থক্য করে এই চাপ। আরেকটা বিষয় হচ্ছে যে নিঃসরণ এবং ব্যাপনের ক্ষেত্রে তরল, কঠিন, গ্যাসীয় সব ক্ষেত্রে ব্যাপন হয়, কিন্তু এই নিঃসরণের ক্ষেত্রে সবসময় এই গ্যাস, হ্যাঁ নিঃসরণের ক্ষেত্রে মনে রাখবা সবসময় এই গ্যাসীয় পদার্থটা নিঃসরণ হবে। আচ্ছা, নিঃসরণ আশা করি বুঝতে পারছো। এখন পরের এটা চলে আসি। দেখো এখানে রয়েছে কি মোমবাতির জ্বলন এবং মোমের 3 অবস্থা। হ্যাঁ, এটা দেখো আমাদের যে মোমবাতিটা জ্বলতেছে, পদার্থের 3 অবস্থা আমরা কিন্তু একসাথে দেখতে পাবো। হ্যাঁ, এখন দেখো এই মোমটা কি, মোমটা আসলে কি কঠিন না? মোমটা কঠিন, এই মোমটা কঠিন। মোমটাকে যখন তুমি জ্বালায় দিচ্ছ তখন কি হচ্ছে, মোমটা একটা হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বনটা কি হয়, এখানে যখন জ্বলায় দাও এটা প্রথমে গলে যায়, গলে একটু বাষ্প পরিণত হয়। এই বাষ্পটা কিন্তু আসলে এখানে আগুন হয়ে জ্বলে। ঠিক আছে, যে বাষ্প বা গ্যাসটা তৈরি হয়, যে গ্যাসটা তৈরি হয়, গ্যাসটা কিন্তু আসলে আগুন হয়ে জ্বলে। এই যে একটা ফিটা দেওয়া আছে, এই ফিটা দিয়ে আসলে তোমার মোমটা জ্বলে এখানে তরলটা আসে, পরে এটা বাষ্প হয়ে যায় এবং গ্যাস হয়ে যায়, গ্যাসটা জ্বলতে থাকে। এখন দেখো এখানে যে অবস্থাটা আছে এটা হচ্ছে গ্যাস, এটা হচ্ছে গ্যাসীয় অবস্থা।
আর এটা হচ্ছে মোমটা তো কঠিন অবস্থা, আমরা জানি কঠিন অবস্থা। আরেকটা অবস্থা দেখো, এই যে দেখো এই মোমটা, এই তরল মোমটা কিন্তু গলে গলে পড়তেছে এখান থেকে, হ্যাঁ এই দেখো গলে গলে পড়তেছে। এই যে গলে গলে পড়তেছে এটা হচ্ছে তরল অবস্থা, তরল অবস্থা। ঠিক আছে, এই মোমটা যখন গলে তখন একসাথে কিন্তু অনেকগুলো জিনিসপত্র ঘটে যায়। মনে করো যে মোমটা একটা হাইড্রোকার্বন, এটা যদি গলে কিরকম হতে পারে, CXYX, এটা একটা হাইড্রোকার্বন আমরা ধরে নিলাম, HY ধরি, CX, Hটা যদি Y হয় তাহলে এর সাথে আমাদের কি বিক্রিয়া করবে, আমরা মনে করো যে দহন মানে কি, দহন মানে কিন্তু হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া, অক্সিজেনের সাথে বিক্রিয়া। এখন অক্সিজেনটা কতটুকু থাকে, অক্সিজেনটা থাকে হচ্ছে দেখো AX + Y / 2, এই পরিমাণ অক্সিজেনটা হয়। তাহলে এটা বিক্রিয়া করে কি তৈরি হয়, বিক্রিয়া করে এখানে তৈরি হবে কার্বন ডাই অক্সাইড, এখানে তৈরি হবে বাষ্প, এখানে তৈরি হবে আলো, আলো বা শক্তি বা তাপ যেটা বলো, সবই একটা তাপ তৈরি হবে, এবং এই যে আলো এবং তাপ শক্তি আকারে বের হয়ে যাবে। তাহলে এই মোমটা যখন জ্বলে তখন দেখবো মোমের তিনটা অবস্থা থাকে। তাহলে তোমরা একসাথে মোমের তিনটা অবস্থা দেখতে পারো। আচ্ছা, এখন আমরা পরের স্লাইডে চলে যাই। দেখো গলন এবং স্ফুটন এই দুইটা জিনিস কি, এটা দুইটা জিনিসটা একটু আমরা দেখি। তাপ প্রয়োগে কোনো পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থা রূপান্তর করার প্রক্রিয়াকে গলন বলা হয়। মনে করো যে কঠিন একটা অবস্থা, আমরা বরফের কথা চিন্তা করি, হ্যাঁ এই যে একটা বরফ, বরফ নেই, বরফ তো সাদা থাকে। আচ্ছা মনে করো এটা বরফ নেই, এই বরফটা নিলাম আইস কিউব। আচ্ছা এই বরফটাকে যখন, এই বরফটা কি আকারে আছে, বরফটা আছে কঠিন আকারে, কঠিন আকারে আছে। এখন এটাকে যদি আমরা একটু তাপ দিয়ে দিই, আগুন দিয়ে তাপ দিয়ে দিই, তখন কি হবে, বরফটা হয়ে যাবে পানি, বরফ হয়ে যাবে এখান থেকে পানি হয়ে যাবে গলে গলে একদম, তো বরফ হয়ে গেল পানি। এই যে বরফটাকে আমরা তাপ প্রয়োগ করলাম, বরফটাকে আমরা তাপ প্রয়োগ করলাম, তাপ প্রয়োগের কারণে বরফটা হয়ে গেল পানি। তো এই যে ইয়াটা হলো, এই যে প্রক্রিয়াটা হলো যে গলে গেল, যে বরফ থেকে পানি হয়ে গেল, ঠিক আছে, বরফ থেকে পানি হয়ে গেল, এই প্রক্রিয়াটাকে বলা হয় গলন। এখন দেখো তাপ প্রয়োগ করলে আবার তরলকে আবার গ্যাসে রূপান্তর করা যায়। এখন এটাকে যদি আমরা আরো কিছু তাপ প্রয়োগ করি তখন কি হবে, দেখো এখানে আমি আরো কিছু যদি তাপ প্রয়োগ করি এই পানিটাকে, তখন দেখো এই পানি থেকে হয়ে যাবে আবার গ্যাসীয়, ঠিক আছে, এরা আকাশে উড়ে চলে যাবে, তাহলে গ্যাসীয়, গ্যাসীয়। তাহলে দেখো আমরা এই তাপ প্রয়োগ করে কিন্তু পদার্থের অবস্থান পরিবর্তন ঘটাতে পারতেছি। তো বরফ থেকে পানি করলাম, পানির থেকে গ্যাসীয় করলাম। তো এই যে দেখো, এই যে বরফ থেকে যে পানিতে পরিণত হলো, এই যে এটা হচ্ছে গলন। এবং গলনাঙ্ক ক্ষেত্রে কি আসবে, যে তাপমাত্রায় মনে করো যে বরফ কত হয় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ বলতে থাকে, হ্যাঁ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে তাপমাত্রায় যে একটা বস্তু, কঠিন একটা বস্তু তরলে রূপান্তর হয়ে যায়, সেই তাপমাত্রাকে বলা হয় গলনাঙ্ক, ওই পদার্থের গলনাঙ্ক। এখন দেখো এটা হচ্ছে একটা নির্দিষ্ট চাপে হতে হবে, এখানে আমরা নির্দিষ্ট চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার ধরে নিই, হ্যাঁ। তো এই 1 অ্যাটমসফিয়ার চাপে কোনো একটা পদার্থ যখন যে তাপে তরলে পরিণত হয়, ওইটা হচ্ছে ওই পদার্থের গলনাঙ্ক বলা হয়। এই গলনাঙ্ক এগুলো দুইটা পদার্থের জন্য নির্দিষ্ট থাকে। আবার দেখো এই যে পানিটা, এই পানিটাকে যখন আমরা তাপ প্রয়োগ করলাম, এখন পানিটা তো একটা অবস্থায় এসে ও গ্যাসীয় অবস্থায় তৈরি হবে। এখন যেই তাপমাত্রায় ও আসলে গ্যাসীয় অবস্থায় পৌঁছায়, এই তাপমাত্রাকে বলা হয় স্ফুটনাঙ্ক। এখন দেখো এখানে মনে করো যে আমরা জানি যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে পানিটা বাষ্পে পরিণত হয়ে যায়। তাহলে 1 অ্যাটমসফিয়ার চাপে, ঠিক আছে, 1 অ্যাটমসফিয়ার চাপে বা 1 অ্যাটমসফিয়ার চাপে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিটা গ্যাসে রূপান্তর হয়ে গেল। তাহলে এই পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে মনে রাখবা গলন এবং গলনাঙ্ক দুটো সম্পূর্ণ আলাদা। গলন হচ্ছে একটা প্রক্রিয়া যেটা হচ্ছে কঠিন থেকে তাপে পরিণত, মানে কঠিন থেকে তরলে পরিণত হচ্ছে। আর গলনাঙ্ক হচ্ছে এটা কিন্তু তাপ, হ্যাঁ তাপমাত্রা। গলনাঙ্ক হচ্ছে এটা একটা তাপমাত্রা, আর স্ফুটনাঙ্ক এটাও একটা তাপমাত্রা। তাহলে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কর ভিতরে তোমাদের যে বিষয়টা রয়েছে গলন এবং স্ফুটন, এটা এবং গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দুইটা সম্পূর্ণ আলাদা, এটা বুঝতে পারছো আশা করি। এবার আমরা পরের প্রশ্ন এটা চলে আসি। দেখো এখানে একটা গ্রাফ দেওয়া আছে, এখানে দেখো এটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফটা গলা শুরু করলো, হ্যাঁ। তা বরফটা গলতে গলতে এখানে
দেখো এখানে বরফের গলনাঙ্ক রেখা দেওয়া আছে, তার মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেহেতু বরফটা গলতেছে, তাহলে এটা হচ্ছে বরফের গলনাঙ্ক। এখন এই অবস্থা থেকে যদি আমরা আরো তাপ দিই, এটা গ্রাফটা হচ্ছে, দেখো এখানে তাপ দেওয়া হচ্ছে, টেম্পারেচার বৃদ্ধি করতেছে। এই অবস্থায় যদি আমরা আরো তাপ দিতে থাকলে কি হবে, এটা আস্তে আস্তে তরলে রূপান্তর হতে থাকবে। এই জায়গায় তরল হতে থাকবে, কোন পর্যন্ত হতে থাকবে, এই পর্যন্ত তরল হতে থাকবে। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, প্রায় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত ও তরল হবে। এখানেই কিন্তু তরল হয়ে যায়, মানে এই পর্যন্ত আসলে তরল হয়ে যায়। এখন দেখো এখান থেকে এই পর্যন্ত এসে ও বাষ্পে পরিণত হবে। তাহলে এটা হচ্ছে বাষ্প পানির স্ফুটনাঙ্ক রেখা। পানির স্ফুটনাঙ্ক রেখা কততে আছে, দেখো 100 ডিগ্রি সেলসিয়াস আছে, 100 ডিগ্রি সেলসিয়াস আছে। তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে পানির স্ফুটনাঙ্ক রেখা। তাহলে পানির স্ফুটনাঙ্ক কত, 100 ডিগ্রি সেলসিয়াস। আর বরফের গলনাঙ্ক কত, 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস। আবার এখান থেকে দেখো আমরা যদি আরো কিছু তাপ প্রদান করি, তখন এটা জলীয় বাষ্পে পরিণত হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমরা যখন তাপগুলো দেই, এই যে বরফগুলো থাকে, বরফগুলো হচ্ছে তাপের কণাগুলো থাকে, বরফের ভিতরে কণাগুলো থাকে, এগুলো তাপ শোষণ করে এরা কম্পন শুরু করে, এবং কাঁপতে কাঁপতে এক সময় এদের যে ইয়াটা থাকে, যে সবাই মিলেমিশে ছিল, এই বন্ধন ভেঙে এরা আসলে বেরিয়ে যায়, এবং আস্তে আস্তে এটা যার যার মতো শেষে দৌড়াদৌড়ি করা শুরু করে দেয়। আচ্ছা, আমরা একটু পরের স্লাইডটা দেখি। এখন দেখো এটা হচ্ছে লাস্ট একটা স্লাইড, এটা পড়লে তোমাদের এই চ্যাপ্টারটা কভার হবে, থিওরিটা শেষ হবে। তোমরা একটু খেয়াল করো যে পাতন এবং উদ্যপাতনের জিনিসটা কি, একটু আমরা দেখি। যে কোন তরলকে যখন তাপ প্রদান করব, ওই তরলের পদার্থকে বাষ্পে পরিণত করা যে প্রক্রিয়া, এটাকে বলা হয় বাষ্পীভবন। হ্যাঁ, এটা জিনিস খেয়াল করবা, এই বাষ্পীভবনটা। এবার দেখো এই বাষ্পকে শীতল করলে তা তরলে পরিণত হয়, তাকে বলা হয় এই ঘনীভবন। এই দুইটা জিনিস, হ্যাঁ, বাষ্পীভবন হচ্ছে, ঘনীভবন হচ্ছে, এই দুইটা জিনিস একটু মাথায় রাখো। যে আমরা কি করলাম, তরলকে বাষ্পে রূপান্তর করলাম, প্রক্রিয়াটা হচ্ছে বাষ্পীভবন, এবং আবার ঘনীভবন করলাম। হ্যাঁ, শীতল করে আবার ঘনীভবন করলাম, এটাকে হচ্ছে শীতল করলে আবার তরলে পরিণত করলাম, এটা হচ্ছে ঘনীভবন। এখন দেখো পাতনটা আসলে কি হয়, যে কোনো তরলকে তাপ প্রয়োগে বাষ্পে পরিণত করে তাকে আবার পুনরায় শীতল করার মাধ্যমে তরলে পরিণত করার পদ্ধতিকে বলা হয় পাতন। বুঝা গেছে? তো একটা তরলকে তাপ প্রদান করব, এবং প্রদান করে করব কি, বাষ্প, এবং সেই বাষ্পটাকে আবার পুনরায় তাপমাত্রা বা শীতলীকরণ করে, বাষ্পটাকে আবার শীতলীকরণ করে বা ঠান্ডা করে আবার তরলে পরিণত করবো। মানে দুইটা প্রক্রিয়া, প্রথমে কঠিন থেকে তরলে করবো, মানে তরল থেকে বাষ্প নিব, আবার বাষ্পটাকে আবার তরলে করবো, এই প্রক্রিয়াটা হচ্ছে পাতন। এবার দেখো আমাদের পাতন তো বললাম, এখন উদ্যপাতন জিনিসটা কি। আচ্ছা, পাতনটা আসলে আমরা কেন করি সেটা একটু বলে নিই। দেখো আমাদের যে পানি থাকে, হ্যাঁ, পানি তো 100% 100% বিশুদ্ধ থাকে না। মনে করো যে আমরা যদি পাতন করি, ডাক্তারের ক্ষেত্রে লাগে যে ডিস্টিলড ওয়াটার নামে তোমরা একটা ওয়াটার শুনছো, যে ডিস্টিলড ওয়াটার। তো ডাক্তাররা এটা আমাদের যে ইঞ্জেকশন দেয়, যে তখন হচ্ছে দেখবো একটা ছোট কাচের বোতল, ওইটার ভিতরে ওষুধটা গোলায়। তো এগুলো হচ্ছে ডিস্টিলড ওয়াটার, এগুলো প্রায় 100% বিশুদ্ধ থাকে। তো এগুলো কিভাবে করে, আমাদের যে পানিগুলো থাকে, মনে করো যে পানিগুলো থাকে আমাদের, ঠিক আছে, এই যে পানিগুলো থাকে, এই পানিগুলোকে যখন তাপ প্রয়োগ করা হয়, তাপ প্রয়োগ করলে এটা বাষ্পে পরিণত হয়ে যায়। হ্যাঁ, বাষ্পে পরিণত হয়, এখানে একটা জায়গা রেখে দেয়, বোতল রেখে এই জায়গায় এখানে রেখে দেয়, এখানে আবার পাত্র রাখে। তাহলে কি হয়, এটা একটা আমি এইভাবে একটা বদ্ধ একটা জায়গা তৈরি করবো, এখানে তো জায়গা নাই। এটা হচ্ছে আমাদের বোতলটা ছিল বা একটা বিকার ছিল, এটার ভিতরে আমাদের পানিগুলো ছিল, আর এটা হচ্ছে আমাদের একটা সিস্টেম। মনে করো এখানে আমরা কি করলাম, তাপ দিলাম, আচ্ছা, তাপ দেওয়ার ফলে কি হবে, পানিটা কি হবে, বাষ্পে পরিণত হয়ে যাবে। বাষ্পে পরিণত হয় এই জায়গায় আসবে, এই জায়গায় আমরা কিছু বরফ দিয়ে রাখলাম। হ্যাঁ, বরফ দিয়ে রাখলাম। তাহলে কি হলো, এখানে দিলাম তাপ, এখানে দিলাম বরফ, এখানে তাপে কি হলো, বাষ্পে পরিণত হলো, এই জায়গায় আসলো, এই জায়গায় এসে বরফের মাধ্যমে এটা শীতল হয়ে বিন্দু বিন্দু যে এটা হলো ঘনীভবনটা হলো, পানিটা বাষ্পটা ঘনীভবন হয়ে পানি হয়ে এই নল দিয়ে আমার এই বোতলের ভিতরে চলে আসলো। এতে লাভ হলো কি, যে পানিটা বাষ্প হয়ে আসলো, এখানে এই জায়গায় যে পানিটা জমা হলো, এই পানিটা আমরা 100% বিশুদ্ধ পানি পাই। হ্যাঁ, এটা হচ্ছে বিশুদ্ধ পানি পাই। বিশুদ্ধ পানি পেতে আমাদের পাতনটা তৈরি করা হয়, পাতনটা দরকার হয়।
এখন দেখবো যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়ে যায়, সেই প্রক্রিয়াকে বলা হয় উদ্ধপাতন। তো এমন কিছু পদার্থ রয়েছে যেগুলো হচ্ছে একদম কঠিন থেকে একদম ডিরেক্ট আসমানে উড়ে যায়, হ্যাঁ, আবার আসমান থেকে একদম ডিরেক্ট মাটিতে জমিনে চলে আসে। এই ধরনের যে পদার্থগুলো রয়েছে এগুলোকে বলা হয়, আচ্ছা, এই যে প্রক্রিয়াটা রয়েছে যে বাষ্পে পরিণত করা হয় এবং সেই প্রক্রিয়া আবার কঠিনে পরিণত করা হয়, এই অবস্থাকে বলা হয় উদ্ধপাতন। যেহেতু একসাথে আকাশে উড়ে যায় এজন্য এটার নাম দিছে উদ্ধপাতন, হ্যাঁ, মানে একদম উড়ে গেল। এক্ষেত্রে আমরা যে আয়োডিনটা খাই, লবণের যে আয়োডিন, আমরা যে আয়োডিন মিশ্রিত লবণ খাই, আসলে ওটা যখন রান্না করে তখন কিন্তু উড়ে চলে যায়। ওই আয়োডিন আর আমাদের পেটে যাচ্ছে না। আমরা কাঁচা লবণটা যদি খেতে পারি তাহলে আয়োডিনটা হয়তো আমরা পাবো, কিন্তু রান্না করলে আর আয়োডিন কিন্তু থাকছে না। কারণ কি হয়, আয়োডিন একটা উদ্ধপাতিত পদার্থ। আচ্ছা দেখো আরো কি কি বস্তু রয়েছে, পদার্থ রয়েছে যেগুলো সরাসরি উদ্ধপাতন হয়, সেটা হচ্ছে দেখো নিশাদল রয়েছে, অ্যামোনিয়াম ক্লোরাইড রয়েছে, কপারটা রয়েছে, এখানে রয়েছে ন্যাপথালিন, কঠিন কার্বন ডাই অক্সাইড যেটা থাকে, এটা কঠিন কার্বন ডাই অক্সাইডকে আমরা শুষ্ক বরফ বলি। শুষ্ক বরফ, এই যে কার্বন ডাই অক্সাইডটা যখন আমরা কঠিন করি তখন এটাকে বলা হয় শুষ্ক বরফ, কারণ ওই কার্বন ডাই অক্সাইড ওই বরফ থেকে একদম ডিরেক্ট বাষ্পে পরিণত হয়ে যায়, ওটা তরল হয় না। এরপর হচ্ছে যে এই যে আমাদের আয়োডিনটা, যে আয়োডিনটার কথা বললাম, এটা লবণে মিক্স করা থাকে, এই আয়োডিনটা তাপ পেলে উড়ে চলে যায়, উদ্দেয় পদার্থ বলা হয় এদেরকে। এরপর দেখো আরেকটা জিনিস দেখো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, হ্যাঁ, এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা থাকে Al3, দেখো এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আচ্ছা, এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটাও একটা উদ্বায়ী পদার্থ, এটাকে যদি আমরা তাপ দিই ডিরেক্ট কঠিন থেকে একদম আসমানে উড়ে যাবে। আচ্ছা, তাহলে উদ্ধপাতন জিনিসটা বুঝছো, যে পাতনটা হচ্ছে তরল থেকে বাষ্পে হবে, বাষ্প থেকে তরল হবে। আর উদ্ধপাতনটা এটা হচ্ছে যেহেতু উড়ে চলে যায় এই জন্য এর নাম উদ্ধপাতন দিছি, মানে কঠিন থেকে একদম বাষ্প হয়ে যাবে, আবার বাষ্প থেকে আবার কঠিনে পরিণত হবে। আচ্ছা, আমরা একটা দেখি যে উদ্ধপাতনটা কিভাবে হচ্ছে। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের একটা এক্সাম্পল রয়েছে। আচ্ছা দেখো এই জায়গায় কি ঘটলো, দেখো এই জায়গায় আমরা কিছু অ্যালুমিনিয়াম ক্লোরাইড রাখলাম, হ্যাঁ, অ্যালুমিনিয়াম ক্লোরাইড 3। তো এই জায়গায় আমরা কিছু অ্যালুমিনিয়াম ক্লোরাইড রাখলাম, এই যে ছোট ছোট বিন্দুগুলো দেখো, এগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তো এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে যখন আমরা এই যে বুনসেল বার্নার দিয়ে যে তাপ দিচ্ছি, হ্যাঁ, এটা আমরা তাপ দিয়ে থাকি মাঝে মাঝে, তো এই বুনসেল বার্নার দিয়ে যখন আমরা তাপ দিচ্ছি, তাপ দেওয়ার কারণে এটা কি হচ্ছে একদম এই কঠিন থেকে একদম বাষ্পে উড়ে চলে যাচ্ছে, উড়ে চলছে। এখানে দেখো আরেকটা কাজ করেছে, সেটা হচ্ছে এই যে একটা ঢাকনা দিয়ে আটকে রাখছেন, আটকে রেখে এই জায়গায় আবার দেখো বরফ খন্ড দিয়ে দিছে, হ্যাঁ, এখানে দিয়ে দিছে বরফ, এখানে দিচ্ছে কি তাপ, এখানে দিচ্ছে তাপ, আর এখানে দিচ্ছে বরফ। মানে এদিকে তোমাকে তাপ দিয়ে গরম করতেছে, গরম করে এই হচ্ছে উড়ে উড়ে এখানে এসে জমা হচ্ছে, এবং এখানে যখন বরফে আসছে দেখো এই যে অনেক তাপ নিয়ে যখন এখানে আসছে, বরফ এসে ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা হয়ে ও আবার এই কঠিন কঠিন আকারে তৈরি হলো। আমি একটু দেখাই, দেখো এই যে এখানে কঠিন কঠিন বিন্দু আকারে জমতে থাকলো, এবং একসময় কি হয় নিচে পড়ে যাবে। তাই এই যে কাজগুলো হচ্ছে, কঠিন থেকে ডিরেক্ট গ্যাসীয়, গ্যাস থেকে আবার ডিরেক্ট কঠিনে তৈরি হচ্ছে, এটাই হচ্ছে আমাদের উদ্ধপাতন। তাহলে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে এই জিনিসটা হয়ে থাকে। তো আজকের যে অধ্যায়টা ছিল দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা, পদার্থ অবস্থা যে এটা ছিল অধ্যায়টা, এই অধ্যায়টার প্রথম অংশ যে পার্ট 1, এই পার্ট 1টা শেষ হলো। তো নেক্সট যেই ক্লাসটা থাকবে ওই চ্যাপ্টারটা হচ্ছে আমরা পার্ট 2 করব। এই পার্ট 2 এ আমাদের এই অধ্যায় দিয়ে কি ধরনের কোশ্চেন আসতে পারে, পরীক্ষা কি ধরনের কোশ্চেন আসতে পারে, কোনগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কোনগুলো সিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এগুলো আমরা দেখবো, এবং টাইপ 1 2 3 4 করে এভাবে আমরা সবগুলো টাইপ কভার করব, যাতে যে তোমাদের এই অধ্যায় নিয়ে কোনো প্রকার সমস্যা না থাকে, এবং প্রতিটা প্রশ্ন যেন তোমরা খুব সুন্দরভাবে সলভ করতে পারো। এছাড়াও আমরা যে বিগত বছরের প্রশ্নগুলো রয়েছে, এই বিগত বছরের প্রশ্নগুলো এখানে আমরা সলভ করে দেখাবো। ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফিজ।